নমস্কার, দেখছেন এএনএম নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি সৌমেন। শুরু করছি আজ সারাদিনে। রাস্তায় নেমে পাথর ছুঁড়ে প্রতিবাদ নয়, বরং বাড়ির মধ্যে থেকে ধর্ম মেনে চলার জন্য মহিলাদের উদ্দেশ্যে ফতোয়া জারি করল হিজবুল কমান্ডার মুসা। এক অডিও টেপের মাধ্যমে মহিলাদের উদ্দেশ্যে এই ফতোয়া জারি করেছে হিজবুল কমান্ডার। সীমান্ত সন্ত্রাস, সেনা জঙ্গি সংঘর্ষে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন। সঙ্গে যুক্ত হয়েছে পুলিশকে লক্ষ্য করে মহিলাদের পাথর ছোড়ার মতো ঘটনা, যা ইতিমধ্যেই প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাতে পাথর নয়, অন্দরমহলে থেকে ধর্মীয় অনুশাসন মেনে চলার ফতোয়া জারি করেছেন হিজবুল কমান্ডার মুসা। একটি অডিও টেপে তিনি এই ধর্মীয় ফতোয়া জারি করেছেন। हम इस्लाम के खिलाफ ऐसे काम कर रहे हैं जो कि गैर शरई है, तो मेरी गुजारिश है उन बहनों से कि वो इन हरकतों से दूर रहे, अपने घरों में रहे। ये ऐसे काम करके वो बस इस्लाम के खिलाफ जा रहे हैं। इससे हमारे इस्लाम को नुकसान ही पहुंच रहा है। মাসিহা মুসা অডিও টেপে ধর্মীয় কথা স্মরণ করিয়ে মহিলাদের শান্তি বজায় রাখার কথা বলেন। কাশ্মীর থেকে আদিল লতিফের রিপোর্ট, এএনএম নিউজ। কুলগামে বড়সড় সাফল্য। সেনা পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর জঙ্গি ফয়াজ আহমেদের। লস্কর জঙ্গির মৃত্যু হল। এই অভিযানে অবশ্য 3 জন সাধারণ মানুষ এবং এক পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে। কুলগাম, ব্যাংকের গাড়ি থেকে টাকা লুট কিংবা সেনা পুলিশ কর্মীদের উপর হামলা, গত কয়েকদিন ধরে নাশকতার কেন্দ্রে দক্ষিণ কাশ্মীরের এই অঞ্চল। শনিবার রাতে কুলগামের মালপোড়া এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় পুলিশ ও সেনার ওপর হামলা চালায় 3 জঙ্গি। পাল্টা গুলি চালালে এক জঙ্গির মৃত্যু হয়, যার নাম ফয়াজ আহমেদ ওরফে আবু উসমান। সূত্রের খবর, 2 বছর আগে উধমপুরে বিএসএফ এর কনভয় হামলায় আবুর নাম জড়ায়। লস্করি তাইবার কমান্ডার হিসেবে কাজ করত আবু। এএনআই সহ একাধিক তদন্তকারী সংস্থা তার নামে পরোয়ানা জারি করে। কুখ্যাত জঙ্গিকে মারতে পারলেও বাকি 2 জন অবশ্য পালিয়ে যায়। আততায়ীদের একটি পিস্তল বাজেয়াপ্ত হয়েছে। জঙ্গিদের গুলিতে 3 নিরীহ এবং 1 পুলিশ কর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ 3 পুলিশ কর্মী সেনা হাসপাতালে চিকিৎসাধীন। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে নিহত লস্কর কমান্ডার আবুকে শেষ শ্রদ্ধা জানায় জঙ্গিরা। শ্রীনগর থেকে আদিল লতিফের রিপোর্ট, এএনএম নিউজ। মাঝরাতে ফ্ল্যাটের মধ্যে থেকে কান্নার আওয়াজ পেয়ে পুলিশে খবর দিলেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করলো এক নাবালিকাকে। আর দরজা ভাঙার পর চক্ষু চড়ক গাছ। নোংরা জঞ্জাল ভর্তি ফ্ল্যাটের মধ্যে বন্দির জীবনযাপন এই নাবালিকার। মা মানে স্নেহের পরশ, মা মানে আগলে রাখা। ঠিক এই ভাবনাতেই পরিবর্তন আনতে পারে দিল্লির পাঞ্জাব নগরের ঘটনা। মানসিকভাবে অসুস্থতার জন্য ছোট্ট মেয়েকে জঞ্জাল ভর্তি ফ্ল্যাটে আটকে রাখে মা। নিজে থাকতেন দিল্লির অন্য প্রান্তে। মেয়ের কান্নায় মা সাড়া না দিলেও কাতর এই আরতি পৌঁছায় প্রতিবেশীদের কানে। জঞ্জালের স্তূপ থেকে তাকে বের করে আনে পুলিশ ও প্রতিবেশীরা। যদিও মায়ের দাবি, কিছুদিনের জন্যই ছোট মেয়েকে এখানে রেখেছিলেন তিনি। क्या बीमारी है लड़की को? क्या दिक्कत हुई? क्या दिक्कत होती है? लड़की जब पेट में था ना तो मेरे को टीबी हुआ था, तो उसको मेरे पोतीदेव ने बहुत मारपीट किया, बहुत ज़्यादा मारपीट किया, तो उसको थोड़ा दिमाग में थोड़ा असर पड़ा। मैं रात को खाना देने मैं खाना खा गया, उसको खाना लेके आया, मैं रात को रह जाती। উদ্ধারের পরে ওই কিশোরীকে সংস্কার আশ্রমে পাঠিয়েছে দিল্লি পুলিশ। ভয়ে এখনো গুমরে রয়েছে সে। চাইল্ড ওয়েলফেয়ারের মাধ্যমেই এই ঘটনা তদন্ত চলবে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। দিল্লি থেকে রাকেশ সোনির রিপোর্ট, এএনএম নিউজ। গোরখপুরের গোলারিয়া জেলায় এক কিশোরীর সঙ্গে এক কিশোরের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি ছেলেটির পরিবার। এর ফলে প্রশাসনের উপস্থিতিতে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় এই নাবালিকার সঙ্গে এই নাবালকের। কিন্তু এরপর প্রশাসন এবং পুলিশের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ নাবালিকার পরিবার। গোরখপুরের গোলারিয়া জেলার একটি গ্রামে স্কুলে যাওয়ার পথে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে আলাপ হয় রামসুন্দরের। সেই থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু ওই নাবালিকার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। শুধু তাই নয়, ওই নাবালিকার সঙ্গে রামসুন্দর দেখা করতে এলে বাড়ির লোকজন ওই যুবককে মারধর করে বলে অভিযোগ। এই সব ঘটনার মধ্যেই দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে তাদের ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয় গ্রামের মাতব্বররা। मामला यही है कि हम दोनों लोग राजी थे, तो गांव वाले भी थे, कहे कि जब दोनों लोग राजी हो तो चलो तुम्हारी मंदिर में शादी करवा देते हैं। तो हमको भी सही लगा, तो ले जाकर सब लोग दोनों लोग को ले जाकर वहाँ पे शादी करवाएं। তবে নাবালিকার বিয়েকে কেন্দ্র করে ঘোর আপত্তি জানান ওই নাবালিকার মাসি।
অভিযোগ, এই ঘটনায় পঞ্চায়েতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। গোরখপুর থেকে গজেন্দ্র ত্রিপাঠীর রিপোর্ট, এএনএম নিউজ। অসুস্থ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী আপাতত স্থিতিশীল। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তক্ষরণজনিত সমস্যার কারণে এদিন রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। রাজ্যপালের প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার রাহুল জৈনের নেতৃত্বে 4 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। পরে আবার নাক থেকে রক্তক্ষরণ হওয়ায় তৎক্ষণাৎ তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল। সকাল থেকে রাজ্যপালকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি সহ সভাপতি রাজকুমার পাঠক। তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি শুনলাম ডাক্তারদের কাছে এবং মিস্টার ট্যান্ডনের সাথেও কথাবার্তা বললাম, তবে এখন কোনো সংকটজনক অবস্থা নয়। সন্ধ্যাবেলা রাজ্যপালকে দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় আশিস ধর এবং গৌরব পালের সাথে সোনেলা পাল ও কাঞ্চন দাস, এএনএম নিউজ, কলকাতা। স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পরার চল খুবই স্বাভাবিক, কিন্তু কখনো শুনেছেন কি যে সরকারি কর্মীদেরও ইউনিফর্ম পরে আসতে হবে? এই মর্মেই শনিবার থেকে অসমে চালু হলো সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইউনিফর্ম পরার ব্যবস্থা। স্কুলের ছাত্রছাত্রী নয়, এবার ইউনিফর্ম গায়ে জড়াবেন অসমের সরকারি অফিসের দারোয়ান থেকে বড়বাবুরা। প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে তাঁদের দেখা যাবে অসমিয়া পোশাকে। সরকারি তরফের দাবি, অসমিয়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ। আমাদের জাতীয় সংস্কৃতিকে বজায় রাখার জন্য আমাদের যেটা শাক পোশাক ছিল, আমরা দিন দিনে ইংরাজ হয়ে গেছি। আমাদের জাতীয় সংস্কৃতিকে, ভারতবর্ষের ইতিহাসকে বজায় রাখার জন্য সুন্দর পদক্ষেপ। তবে এই হতবাক করার নির্দেশে কর্মচারীদের মধ্যে কোনো বিরক্তির ছাপ নেই। অসম সরকারের এই নির্দেশে বিপত্তি সৃষ্টি হয়েছে অন্যান্য সম্প্রদায়ের লোকের মধ্যে, কারণ সেই দিনগুলিতে তাদের পোশাক নিয়ে কোনো উল্লেখ নেই সরকারি নির্দেশিকায়। অসম থেকে হিরণময় ভট্টাচার্যের রিপোর্ট, এএনএম নিউজ। কালবৈশাখীর ঝড়ে বেলদার গ্রামে এসে পড়ল পথ ভোলা এক অতিথি। বিশালাকার এই পাখিকে দেখতে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা চরমে। গায়ের রং কালো, আকারে বড় সারস পাখির মতো, তবে নাম মদন টাক। শনিবার পশ্চিম মেদিনীপুরে বেলদায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তার ফলে কাবু হয়ে পড়ে পাখিটি। পথ হারিয়ে তেঁতুলিয়া গ্রামে এসে পড়ে মদন টাক। স্থানীয় বাসিন্দা কানু সিং পাখিটিকে বাড়ি নিয়ে গিয়ে শুশ্রূষা করেন। সন্ধ্যা 7টার দিকে মাঠে যে একটা গাছ আছে তার উপরে এসে বসছিল আর কি। তারপরে মোটামুটি ওরা গিয়ে দেখতে পায়, দেখতে গিয়ে সে পাখিটাকে ঝড় বাতাসের আগে নামিয়ে এনে বাড়িতে রাখে। 4 ফুট উচ্চতার বিশালাকার পাখিটিকে নিয়ে গ্রামে জোর আলোচনা। বনকর্মীরাও পৌঁছে যান সঠিক সময়। এগুলো বিরল, মানে সব সময় থাকে না, ওগুলো বিভিন্ন সময় উঠতে উঠতে চলে আসে, আবার ওরা ফিরে যায়। ওকে আমরা বর্তমানে আমাদের দপ্তরে নিয়ে যাবো, ওকে মানে ভেটেরিনারি ডাক্তার দেখাবো, চিকিৎসা করে ওকে সুস্থ করে আমাদের যে বনে আবার আমাদের সেই জায়গায় অসুস্থ আছে। হ্যাঁ, বর্তমান অসুস্থ আছে এখন। বেলদার বন দপ্তর কর্মীরা প্রাথমিক চিকিৎসার জন্য পাখিটিকে নিয়ে যায়। বনকর্মীদের অনুমান পাখিটি ঝাড়খণ্ডের। পশ্চিম মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, এএনএম নিউজ। জল্পনার অবসান, জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। রাজধানীতে বোর্ডের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত জল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার খেলার ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেল রবিবার রাজধানীতে। দিল্লিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিশেষ সাধারণ সভায় শিলমোহর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে কোহলির দল। সোমবারই মুম্বাইতে দল নির্বাচন। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের বক্তব্য, আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে দ্বন্দ্বে গিয়ে খেলাকে দূরে সরিয়ে রাখা ঠিক নয়। তাই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে রেভিনিউ জট কাটাতে আইসিসিকে কোনো আইনি নোটিশ পাঠাচ্ছে না বিসিসিআই। 2014 সালে শ্রীনিবাসন আইসিসি চেয়ারম্যান থাকার সময় ঠিক হয় 2023 সাল পর্যন্ত আইসিসির লভ্যাংশ থেকে বিসিসিআই প্রাপ্য $590 মিলিয়ন। কিন্তু শশাঙ্ক মনোহরের আইসিসির নতুন নিয়ম, সম্প্রতি আইসিসিতে 13-1 ব্যবধানে ভারতের হার, ফলে লভ্যাংশের পরিমাণ কমে দাঁড়াচ্ছে প্রায় $300 মিলিয়ন। রবিবারের এসজিএম এর সিদ্ধান্ত হয়েছে আইসিসির বাকি সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা করে আগামী দিনে লভ্যাংশ বাড়ানোর চেষ্টা করবে ভারত। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ।
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ফেসবুকে অসংখ্য পোস্ট করতে শুরু করলেন দুর্ঘটনায় নিহত সোনিকার বন্ধু বান্ধবরা। তাদের বক্তব্য, ডাহা মিথ্যে কথা বলেছেন বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সোনিকার বন্ধু বান্ধবরা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিক্রম জানিয়েছিলেন, যে রাতে ভয়ানক দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যু হয়েছে সেই রাতে তিনি মদ্যপান করেননি, মদ্যপ অবস্থায় গাড়িও চালাচ্ছিলেন না। অনেক কিছু শুনছি, I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। কিন্তু অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের এই দাবিকে মিথ্যে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন মৃত মডেল সোনিকা সিংহ চৌহানের পরিচিতরা। মৃত সোনিকা যাতে সুবিচার পায়, বন্ধুরা সেই চেষ্টাই করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জনমত গড়ে তোলার চেষ্টা করছেন বন্ধুরা। ফেসবুকে জাস্টিস ফর সোনিকা নাম দিয়ে ফেসবুকে লেখা লিখছেন প্রত্যেকে। সকলেই বিক্রমের শাস্তির দাবি জানাচ্ছেন। অনেকে দাবি করেছেন যে তাদের কাছে বিক্রমের মদ্যপান করার ফুটেজও রয়েছে। এনএম নিউজ। পরিচয়পত্র না দেখে সিগারেট দিতে চাননি জগজিৎ সিং, আর সেই অপরাধী ক্যালিফোর্নিয়ার স্টোরের কর্মচারী জগজিৎ সিংকে মৃত্যুবরণ করতে হলো এক মার্কিন দুষ্কৃতীর হাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপদ শহর ক্যালিফোর্নিয়া, আর এই শহরে মার্কিন দুষ্কৃতীর হাতে খুন হতে হলো 32 বছরের জগজিৎ সিংকে। একটি স্টোরে কাজ করতে ক্যালিফোর্নিয়া যায় পাঞ্জাবের নাদালার জগজিৎ। সেখানেই রাত 11:30 নাগাদ আসে এক মার্কিনী। ওই যুবক সিগারেট চাওয়ায় তার পরিচয়পত্র দেখতে চায় জগজিৎ। তারপরে ঠিক কি হয় তা জানালেন ওই স্টোরে কর্মরত জগজিতের আত্মীয়। एक स्टोर पे एक लड़का आया, उसने आकर बोला मुझे सिगरेट चाहिए, लेकिन उसके पास वो आईडी नहीं थी, उसके पास कोई आर्मी वाली आईडी थी, उसके ऊपर ना डेट ऑफ बर्थ नहीं थी। लेकिन क्या है ना, कैलिफोर्निया का लॉ है, हम उसके खिलाफ जा नहीं सकते, इसलिए जगजीत ने उसको सिगरेट नहीं दी। तो इसी बात पे उसने बहस की उससे, तो वो तभी तो वो चला गया। बाद में वो 15-20 मिनट के बाद बाहर वेट कर रहा था उसकी। जगजीत बाहर निकला शटर लगाने के लिए, उसने जब शटर लगाया तो उसने पीछे से उसको छुरा मार दिया। পরিবারের ছেলে বিদেশে গিয়েছিল শুধু চাকরির জন্য, আর নিথর দেহে দেশে ফিরছে বাড়ির আদরের ছেলে। করুণ এই পরিণতিতে শোকের ছায়া জগজিতের পরিবারে। ਆਪਣੇ ਉਧਰ ਉਧਰੀ ਲਿੰਕ ਰੱਖਣਾ, ਮੇਲ ਮਿਲਾਪ ਕਰਨਾ ਜਾਂ ਕੀ ਗੱਲ ਆ, ਇਸ ਗੱਲ ਤੇ ਕੰਟਰੋਲ ਕਰਨ ਵੀ ਇਹ ਵਾਰਦਾਤਾਂ ਜਿਹੜੀਆਂ ਵਾ ਇਹ ਬੰਦ ਹੋਣੀਆਂ ਚਾਹੀਦੀਆਂ ਵਾ। ਕਿਉਂ ਕੋਈ ਝਗੜਾ ਹੈ ਨਹੀਂ, ਕੋਈ ਗੱਲ ਨਹੀਂ, ਕੋਈ ਝਗੜਾ ਨਹੀਂ ਸੀਗਾ, ਐਵੇਂ ਨਜਾਇਜ਼ ਹੀ ਮਾਰ ਦਿੱਤਾ ਸਾਹਿਬ ਨੇ। যোগ্য বিচার চায় পরিবার। এখনো শনাক্ত করা যায়নি মার্কিন ওই দুষ্কৃতীকে। জালন্ধর থেকে পরমজিৎ সিং এর রিপোর্ট, এনএম নিউজ। কোথায় কি অপরাধ হচ্ছে তার সমাধানের জন্য এতদিন ডাক পড়ত হেলু ব্যোমকেশ কাকাবাবুদের, আর এবার সেই তালিকায় নতুন সংযোজন গোয়েন্দা বাসব। কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট গোয়েন্দা বাসব বরাবরই আড়ালে থেকেছে। গোয়েন্দা ব্যোমকেশের সঙ্গে বাসবের রক্তের সম্পর্ক থাকলেও ব্যোমকেশের গল্পে কোণঠাসা থেকেছে বাসব। তবে অবশ্য গোয়েন্দা হিসেবে বাসবের আত্মপ্রকাশ কোনো নতুন ঘটনা নয়। 80-র দশকের কলকাতা অনিল চট্টোপাধ্যায়ের রূপে পেয়েছিল গোয়েন্দা বাসবকে। অতীতের সেই ধুলো ঝেড়ে ফেলে নয়া বাসব আসছে পরিচালক স্বপন ঘোষালের হাত ধরে। বাসব শরদিন্দুবাবু ব্যোমকেশ নিয়ে যেহেতু আমি প্রায় 10 বছর কাজ করেছি, সেহেতু ওনার মেয়ে 2 মেয়ে রঞ্জা এবং গুঞ্জা, এদের অনুরোধে আমি দীর্ঘদিন ধরে একটা প্ল্যানিং ছিল আমার, এবং আমার 4 নম্বর গোয়েন্দা হিসাবে মানে আফটার ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি ছাড়াও যে আরেকজন বিখ্যাত গোয়েন্দা আছেন সেটা জনমানসে তুলে দেওয়ার জন্যই বাসব নিয়ে আমার কাজ শুরু। আপনার পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, অভিনেতা সম্রাট মুখার্জিকে দেখা যাবে বাসব হয়ে খুনের কিনারা করতে। অন্যান্য গোয়েন্দাদের থেকে বাসব আলাদা তার হালকা স্বভাবের জন্য। গোয়েন্দা বাসবের চেহারায় তার অঙ্গভঙ্গিতে উঠে এসেছে খাঁটি বাঙালিয়ানা।
দেখুন, গোয়েন্দা সিরিজের একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা সেটা আমাদের ব্যোমকেশ বক্সী হোক, কি আজকে ফেলুদা হোক, কি আজকে কিরিটি হোক, এরকম বাঙালি আর কি যতগুলো চরিত্রে গোয়েন্দাদের দেখেছে, বিভিন্ন চরিত্রে এই মানে আমাদের এই বাসব অ্যাবসলিউটলি একটু অন্য ধরনের। কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বাসব দর্শকদের কেমন লাগবে তা সময়ই বলে দেবে, কিন্তু বাবার গল্প নিয়ে ছবি হওয়ায় বেজায় খুশি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের দুই কন্যা। ক্যামেরায় সমরের সঙ্গে অহনার রিপোর্ট, এএনএম নিউজ, কলকাতা। অতীতের দিনগুলিকে ভুলিয়ে এবার ওমন কুমারের পরিচালিত ভূমি ফিল্মে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্ত। মেয়ের ভূমিকায় অদিতি। ফিল্মের শেষে হয়ে গেল পার্টি। জুতোর দোকানের মালিক সঞ্জয় দত্ত, প্রিয় বন্ধু টুরিস্ট গাইড শেখর সুমন, সঞ্জয়ের মেয়ে অদিতি রাও হায়দারে। আপকামিং ফিল্ম ভূমিতে এই চরিত্রে দেখা যেতে চলেছে সঞ্জয়কে। সঞ্জয় দত্তের কামব্যাক ফিল্ম ভূমির কোটাটি পার্টি করলেন শুটিং শেষে। অতীত ভুলে নতুন করে এগিয়ে চলুক সঞ্জু বাবা, চায় টিম ভূমি। जिस चीज़ के लिए हम लोग आए हैं और साथ मिलने के लिए और गले मिलने के लिए, और मैंने कहा जस्ट वेलकमिंग हिम बैक टू द फोल्ड, बैक टू द फिल्म इंडस्ट्री। वी ऑल वेरी एक्साइटेड टू सी हिम वंस अगेन ऑन द बिग स्क्रीन एंड ही इज कमिंग बैक जस्ट विद द राइट रोल। মেরি কম ছবির পরিচালক ওমন কুমারের পরিচালনায় ভূমি দর্শকদের মনে রাজ করবে বলে মনে করে টিম। ছবিতে সঞ্জু বাবার মেয়ের ভূমিকায় অদিতির রোলটিও বেশ চ্যালেঞ্জিং। Bhumi has been soul wrenching and soul satisfying. It's been very, very difficult. It's a I think Umang sir always makes films that are very, very challenging, very मतलब आपको निचोड़ के so the subject is also like that. So it's been quite hectic in that way, but it's also been amazing just to be able to live that journey, to work with Sanjay sir. কামব্যাক ছবিতে সঞ্জয় দত্ত নাকি নিজের সেরাটাই দিয়েছেন, জানালেন অদিতি। Like he got hurt, he एक सेकंड के लिए भी वो रुके नहीं। एक्शन सीक्वेंस के समय उनको चोट लगी, इमीडिएटली उठ के उन्होंने टेक दिया। So I've seen how he has worked and I'm dying to now watch him on screen even though I have seen him like this. আপাতত টানা শুটিং শেষে টিম ভূমি পার্টিতে মেতেছে, অপেক্ষা ছবি রিলিজের। মুম্বাই থেকে আমন্নাথের রিপোর্ট, এএনএম নিউজ। বাহুবলের চূড়ান্ত খ্যাতির মাঝেই চীনে বড়সড় রেকর্ড তৈরি করতে চলেছে আমির খান অভিনীত ফিল্ম দাঙ্গল। রিলিজের প্রথম দিনেই ব্যবসা করলো 18 কোটি টাকারও বেশি। দক্ষিণী পরিচালক রাজামৌলির বাহুবলী যখন গোটা বিশ্বে বাজিমাত করেছে, তখন আমির খান অভিনীত দাঙ্গল চীনে রিলিজ করে দর্শকদের মন জিতে নিয়েছে। চীনে কয়েক হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে দাঙ্গল। প্রথম দিনে ছবির ব্যবসা প্রায় 18 কোটি টাকার উপরে। অন্যদিকে শনিবারও ছবিটি কামিয়েছে 26 কোটি টাকারও বেশি। মাত্র 2 দিনেই দাঙ্গল প্রায় 45 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শুধুমাত্র চীনে। ভারতীয় সিনেমায় বাহুবলী যদি ইতিহাস তৈরি করে থাকে, তবে দাঙ্গল চীনের দর্শকদেরও মন জয় করেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গল রিলিজ করেছিল 2016 ডিসেম্বরে। শুক্রবার ছবিটি চীনের 9000 স্ক্রিনে মুক্তি পায়। আমির খান ছবিতে এক রেসলারের ভূমিকায় অভিনয় করেছেন। প্রসঙ্গত, আমির খান অভিনীত পিকে ফিল্ম চীনে রিলিজ করার পর 100 কোটি টাকার ঘর ছুঁয়েছিল। দাঙ্গল সেই রেকর্ডও ভেঙে ফেলবে বলে আশা করছেন ছবির প্রযোজকরা। এন্টারটেইনমেন্ট ব্যুরো, এএনএম নিউজ। আতিফ আসলাম আরমান মালিকের রোমান্টিক গান, জোয়া আফরোজ হিমানিশ মালিকের হট জুটি, বক্স অফিসের আপকামিং ফিল্ম সুইটি ওয়েডস এনআরএ এসবেরই মিশেল। সম্প্রতি রিলিজ করলো এই ফিল্মের ট্রেলার। अरे जब देखो शादी 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 मेरी हालत देख বিয়ে क्या हो रही করতে है तेरे চলেছে शादी के সুইটি, चक्कर में। হাজবেন্ড এনআরআই। তাতে চমকে যাওয়ার মতো কিছু নেই বটে। সমস্যা হলো সুইটির বয়ফ্রেন্ডকে নিয়ে। পরিবারের অমতে কিভাবে সে বিয়ে করবে প্রেমিককে। আসন্ন ছবি সুইটি ওয়েডস এনআরআই মুক্তির অপেক্ষায়। ফিল্মের ট্রেলারও সদ্য রিলিজ হয়েছে। প্রযোজকদের আশা, আতিফ আসলাম আরমান মালিকের গান মন মাতাবে দর্শকদের। সিনেমা জুড়ে বিনোদনের ছড়াছড়ি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা হিমাংশ কোহলি ও জোয়া আফরোজ। कैरेक्टर लाइक स्वीटी, शी इज़ अ लिटिल क्रैक। उसे कुछ नहीं करनी, उसे बस शादी करनी है। उसे दुनिया में कोई फ़र्क नहीं पड़ता, कोई जिए या मरे, उसकी शादी हो जानी चाहिए बस। सो शी इज़ लिटिल क्रेजी, लिटिल ओवर द टॉप, वेरी डिफरेंट फ्रॉम व्हाट आई एम। सो आई एंजॉयड प्लेइंग द कैरेक्टर एंड इट वाज लवली शूटिंग इन वडोदरा। ये जर्नी एक रोलर कोस्टर से कभी कम नहीं रही, बट
एट द एंड जब एंड प्रोडक्ट दिखता है और बहुत अच्छा दिखता है तो एक दिल को सुकून मिल जाता है कि जितनी भी मेहनत करी वो सफल रही एंड आई एम रियली एक्सपेक्टिंग अ गुड पॉजिटिव आउटकम फॉर। আগামী জুন মাসে রিলিজ করতে চলেছে ফিল্ম সুইটি ওয়েডস এনআরআই। ঝকঝকে ট্রেলার, প্রেম কাহিনী, রোমান্টিক জুটি নিয়ে আসতে চলেছে সুইটি ও তার টিম। মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এনএম নিউজ। আজ সারাদিনে এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন এএনএম নিউজ সবার আগে।